আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আমি মোহাম্মদ সাজ্জাদ। সকলকে সাজ্জাদ মেথড লার্নিং এ স্বাগতম। আজকে আমরা এসএসসি রসায়নের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো পর্যায়ভিত্তিক ধর্ম। অধ্যায় 4 পর্যায় সারণী অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিক থেকে সবসময় সারা বছরই পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। এখন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে জানার আগে তোমাদের এই অধ্যায়ে কিছু বেসিক আলোচনা করা হয়েছিল। এই বিষয়ে আমার একটা টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা ওইটা দেখে নিবা। তো এই বিষয়ে জানার আগে তোমাকে কোনগুলা ক্ষার ধাতু, কোনগুলা মৃৎ ক্ষার ধাতু, হ্যালোজেন মৌল, তারপরে নিষ্ক্রিয় গ্যাস, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন মৌলের পর্যাবৃত্ত ধর্ম বলতে যদি আমরা এইভাবে শুরু করি যে পর্যাবৃত্ত ধর্ম হলো পর্যায় সারণীতে মৌলসমূহের কিছু ধর্ম আছে, যেমন ধরো সেটা ধাতব ধর্ম, অধাতব ধর্ম। আবার ধরো হলো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, এগুলো হলো পর্যায়ভিত্তিক ধর্ম। প্রশ্নে যদি কখনো আসে এরকম ভাবে পর্যায়ভিত্তিক ধর্ম কাকে বলে, তুমি বলবা পর্যায় সারণীর যে সকল ধর্ম একই পর্যায় এবং একই গ্রুপ বরাবর পরিবর্তিত হয় বা আবর্তিত হয় তাকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। আমরা এই যে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, পারমাণবিক আকার, এগুলোর মাঝে আজকে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ যে একটি পর্যায়ভিত্তিক ধর্ম, এটা বোঝার চেষ্টা করব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবা। এরকম আরো ভিডিও পেতে বেল বাটনটা অবশ্যই অন করে রাখবা। তাহলে আমরা শুরু করি। ধরো আমরা যদি তৃতীয় পর্যায়ের কথা মনে করি, যে পর্যায় সারণীর পর্যায় নাম্বার 3 আমরা মনে করলাম যে পর্যায় পর্যায় আমরা 3, এটা ধরে নিলাম যে পর্যায় 3। পর্যায় 3-এর মৌলের মাঝে কি কি আছে, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আরেকটা ধরে নিলাম কি আর্গন। এটা হলো আমাদের তৃতীয় পর্যায়, পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌল। এখন যদি আমরা 1 নং গ্রুপের কথা বিবেচনা করি, ধরো 1 নং গ্রুপের প্রথম মৌল হলো আমাদের হাইড্রোজেন, তারপরে ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং কি ফ্রান্সিয়াম। এটা হলো 1 নং গ্রুপ, এটা হলো 3 নং পর্যায়। এটা হলো আমাদের 1 নং গ্রুপ। আমি একটু লিখে দিই যে গ্রুপ, এটা হলো 1 নং গ্রুপ, এটা 3 নং পর্যায়ের মৌল। এই যে পর্যায়ভিত্তিক ধর্মর মাঝে যে পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াসটা আছে, এই অ্যাটমিক রেডিয়াসের ক্ষেত্রে তুমি মাথায় রাখবে এটা একটা কি পর্যায়ভিত্তিক ধর্ম। কেন পর্যায়ভিত্তিক ধর্ম? যে এই যে পর্যায় সারণীর একই পর্যায়ে যত বাম দিক থেকে তুমি ডান দিকে যাবা, এটা হলো বাম দিক, এই বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় দেখা যায় মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু এর ইলেকট্রনের স্তর সংখ্যা বৃদ্ধি পায় না। ইলেকট্রন স্তর সংখ্যা বৃদ্ধি না পাওয়ার কারণে দেখা যায় কি সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি হয়ে থাকে। এই নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হওয়ার কারণে বহিস্থ স্তরের ইলেকট্রনটাকে নিউক্লিয়াসটা নিজের দিকে টেনে নিয়ে আসে, পরে পরমাণুর আকার ছোট হতে থাকে। কি হতে থাকে? ছোট হতে থাকে। যেমন ধরো আমরা যদি পরমাণুর আকারটা বিবেচনা করি তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে, আমরা জানি যে 1 আর্মস্ট্রং সমান আমরা এইরকম ভাবে গণনা করা হয় 10^10 মিটার। 1 আর্মস্ট্রং সমান 10^10 মিটার। এটা একটু মাথায় রাখবা, এমসিকিউ এর মাঝে আসে। এবং সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ আকারটা হলো 1.991 আর্মস্ট্রং, এটা হলো সোডিয়ামের। ম্যাগনেসিয়ামের 1.60, অ্যালুমিনিয়াম 1.30, সিলিকন 1.18, ফসফরাস 1.12, সালফার হলো 1.10, ক্লোরিন 0.99 এবং আর্গন হলো 0.95। তুমি একটু লক্ষ্য করো পারমাণবিক ব্যাসার্ধ, একটু লক্ষ্য করো, দেখা যায় সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ 1.91 থেকে শুরু করে যে পর্যায়ক্রমে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হচ্ছি আর্গন পর্যন্ত এই পারমাণবিক ব্যাসার্ধ বা আকারটা দেখো 0.95। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে পারমাণবিক আকার কি আমাদের
কমতেছে। আর জানি, আমরা এটাও জানি যে সোডিয়ামের যদি আমরা পর্যায়ে ক্ষেত্রে ইলেকট্রোবিন্যাস করি তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো 2 8 1, ম্যাগনেসিয়াম লিখবো 2 8 2, অ্যালুমিনিয়াম 2 8 3, সিলিকন 2 8 4, ফসফরাস 2 8 5, সালফার 2 8 6, ক্লোরিন 2 8 7 এবং আর্গন হলো 2 8। দেখো ইলেকট্রন বিন্যাসটা একটু লক্ষ্য করো, দেখবা প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন বাড়তেছে, একটি ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, কিন্তু এদের ইলেকট্রন স্তর সংখ্যা বৃদ্ধি হয় না। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 3টা স্তরে বিভক্ত ছিল, অনুরূপভাবে ম্যাগনেসিয়াম থেকে শুরু করে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আসন প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস 3টি করে স্তরে বিভক্ত, কিন্তু এদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন কি করতেছে, বাড়তেছে। তুমি জানো যে মৌলের ইলেকট্রন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়া। নিউক্লিয়াসের মাঝে অধিক সংখ্যক প্রোটন আর নিউক্লিয়াসের বাইরে অধিক সংখ্যক ইলেকট্রন যদি অবস্থান করে তাহলে নিউক্লিয়াস ওই ইলেকট্রনকে তীব্র আকর্ষণে আকর্ষিত করে। এই কারণে পরমাণু আকার কি হতে থাকে, ছোট হতে থাকে। তাহলে আমরা কি বলতে পারি যে এটার ক্ষেত্রে যদি আমরা সোডিয়ামের পরমাণু আকারটা যেটা বোঝানোর জন্য তোমাকে একটু মনে করার চেষ্টা করি, ধরো এটা হলো সোডিয়াম পরমাণু আকার, এটা হলো সোডিয়াম, তারপরে এটা ধরো এটা ম্যাগনেসিয়াম, এটা ধরো অ্যালুমিনিয়াম, তারপরে ধরো এটা সিলিকন, এটা ফসফরাস, এই যে এটা ধরো সালফার, এটা ধরো ক্লোরিন, এটা ধরো আর্গন। এখন প্রত্যেকটা দেখো, যদিও আমার হাতে আমি অঙ্কন করছি সমান হয় নাই, প্রত্যেকটা দেখো বাম থেকে, এটা হলো আমাদের বাম দিক, বাম থেকে যত আমরা ডান দিকে যাচ্ছি মৌলের পরমাণু আকারের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কি রকম পরিবর্তন, বাম থেকে যত ডান দিকে যাচ্ছে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ইলেকট্রন স্তর সংখ্যা বৃদ্ধি না পাওয়ার কারণে পরমাণুর আকার ক্রমান্বয়ে ছোট হচ্ছে। কেন ছোট হচ্ছে, নিউক্লিয়াসের বাইরে অধিক সংখ্যক ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি হয়ে থাকে। যেহেতু এদের ইলেকট্রন সংখ্যা প্রত্যেকটার ক্ষেত্রে একটা একটা করে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ইলেকট্রনের স্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, এ কারণে নিউক্লিয়াসের ভেতরে অধিক সংখ্যক প্রোটন এবং নিউক্লিয়াসের বাহিরে অধিক সংখ্যক ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি হয়, ফলে পরমাণু আকারটি হতে থাকে, ছোট হতে থাকে। তাহলে পর্যায়ভিত্তিক ধর্মের মাঝে যদি পারমাণবিক ব্যাসার্ধ বা আকারটা আসে, আমরা পর্যায়ের ক্ষেত্রে কি বলবো, আমরা বলবো যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ একটি পর্যায়ভিত্তিক ধর্ম। একই পর্যায়ে বাম দিক হতে যত ডান দিকে অগ্রসর হওয়া যায় মৌলের সর্বভৌষ্ট শক্তি স্তরে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে নিউক্লিয়াসে অধিক প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়া। নিউক্লিয়াসে অধিক সংখ্যক প্রোটন এবং অধিক সংখ্যক নিউক্লিয়াসের বাহিরে অধিক সংখ্যক ইলেকট্রন থাকার কারণে নিউক্লিয়াস সর্বভৌষ্ট শক্তি স্তরে ইলেকট্রনকে আকর্ষণ করে অনেক বেশি, মানে তীব্র আকর্ষণ করে। আকর্ষণ করার কারণে বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় মৌলের পারমাণবিক আকার তত ব্যাসার্ধ তত কি হতে থাকে, কমতে থাকে বা ছোট হতে থাকে। এটা হলো পর্যায়ের ক্ষেত্রে সম্পর্ক। তাহলে পর্যায়ের ক্ষেত্রে আমরা কি বলবো, একই পর্যায়ে বাম দিক থেকে যত ডান দিকে অগ্রসর হওয়া যায় পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। নিউক্লিয়াসের ভেতরে অধিক সংখ্যক প্রোটন এবং নিউক্লিয়াসের বাহিরে অধিক সংখ্যক ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে, ফলে পরমাণু আকার কি হতে থাকে, ছোট হতে থাকে। অ্যাটমিক রেডিয়াসটা কি হতে থাকে, ছোট হতে থাকে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণু আকার ছোট হয়। এখন যদি আমি 1 নং গ্রুপের কথা তুমি একটু চিন্তা করো, 1 নং গ্রুপের কথা দেখো, 1 নং গ্রুপের প্রথম মূল হলো হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা 1 জানি। তাহলে যদি হাইড্রোজেনের আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে আমরা লিখবো কি 1s1, এটা হাইড্রোজেনের। এরপর যদি আমি লিথিয়ামের মাঝে আসি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, তাহলে আমরা লিখবো কি 1s এ 2টা, 2s এ 1টা। আবার ধরো সোডিয়ামের মাঝে যদি আসি, যে সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা হলো 11, তাহলে আমরা কি লিখবো, যে 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, 3s এ 1টা। এখন তুমি একটু লক্ষ্য করো বাবা, যে 1 নং গ্রুপের প্রথম হলো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 ছিল, এই কারণে ইলেকট্রন বিন্যাস একটা স্তরে বিভক্ত। পর্যায়ক্রমে যখন আমি উপর থেকে যত নিচের দিকে আসতেছি অথবা নিচ থেকে যত উপরের দিকে যাব, গ্রুপের ক্ষেত্রে ধরো তুমি উপর থেকে কোন দিকে আসতেছো, নিচের দিকে আসতেছো, উপর থেকে নিচের দিকে। আর পর্যায়ের ক্ষেত্রে আমরা বাম থেকে কোন দিকে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি।
উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায়, মৌলের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে এর সর্ববস্থা শক্তি স্তরে একটা করে নতুন শক্তি স্তর কি যুক্ত হচ্ছে। নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে এদের মধ্যবর্তী দূরত্বটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধি পাওয়ার কারণে এই সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তুলনামূলকভাবে কম হয়। আর কম হওয়ার কারণে পরমাণু আকারটা কি হতে থাকে, বড় হতে থাকে। তাহলে গ্রুপের ক্ষেত্রে আমরা কি বলবো, একই গ্রুপের যত উপর থেকে নিচ অথবা নিচ থেকে উপরের দিকে যাওয়া যায়, পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে এর সর্ববহিস্থ শক্তি স্তরে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হতে থাকে। নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তুলনামূলকভাবে কম হয়ে থাকে, কারণে পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকে। তাহলে গ্রুপের ক্ষেত্রে আমরা কি বলবো, উপর থেকে নিচের দিকে আসলে পরমাণু আকার বড় হতে থাকে। পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে গেলে পরমাণু আকার ক্রমান্বয়ে ছোট হতে থাকে। যেহেতু এই যে ধর্মগুলা এগুলো পর্যায়ক্রমে পরিবর্তিত হচ্ছে বা আবর্তিত হচ্ছে, এই কারণে পরমাণু আকার বা পারমাণবিক ব্যস্ততা একটি কি পর্যায়ভিত্তিক ধর্ম। দেখো বুঝতে পারছো কিনা। তাহলে আমি সারসংক্ষেপটা একটু বলে দেই, কি রকম ভাবে বলবা। তুমি বলবা পারমাণবিক আকার বা ব্যাসার্ধ একটি পর্যায়ভিত্তিক ধর্ম। একই পর্যায়ে বাম দিক থেকে যত ডান দিকে অগ্রসর হওয়া যায়, সর্ববহিস্থ শক্তি স্তরে মানে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাও বৃদ্ধি পায়। নিউক্লিয়াসের ভেতরে অধিক সংখ্যক প্রোটন এবং বাইরে অধিক সংখ্যক ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তুলনামূলকভাবে বেশি হয় বিধায় সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনকে নিউক্লিয়াস অধিক আকর্ষণ করে, ফলে পরমাণু আকার ছোট হতে থাকে। আবার একই গ্রুপে উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায়, পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে সর্ববহিস্থ শক্তি স্তরে একটি করে নতুন স্তর যুক্ত হতে থাকে, ফলে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তুলনামূলকভাবে কম হয়ে থাকে। তাই একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পরমাণু আকার বড় হতে থাকে। বুঝতে পারছ? দেখো, তুমি 100% শিওর থাকো, এইরকম প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে মানে আসবে। পর্যায়ভিত্তিক ধর্মের মাঝে তুমি তিনটা জিনিস পারবা, আয়নীকরণ শক্তি, পারমাণবিক আকার আর হলো তড়িৎ ঋণাত্মকতা। এই তিনটা জিনিস বলে তোমার পরীক্ষা 100% কমন করবে। তাহলে আজকে এ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, কেমন?